17 শতকের শেষ ভাগে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার এর কিছুকাল পরে জেমস ওয়াটের আরও উন্নত মডেলের বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ শিল্প বিপ্লবের সূচনা করে দেয় গোটা পৃথিবীতে আধুনিক সভ্যতার সূচনার পেছনে এই অধ্যায়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়। কিন্তু পৃথিবীতে আধুনিক সভ্যতার প্রকৃত বিপ্লব ঘটে এরও বহু আগেই। 15 শতকের মধ্যভাগে জোহানেস গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার মুদ্রণ ব্যবস্থায় বিপ্লব আনে, আর এই বিপ্লব পৃথিবীতে রেনেসাঁর সূত্রপাত করে। জ্ঞান বিজ্ঞানের প্রসারণ তো এখান থেকেই শুরু হয়। মুদ্রণ যন্ত্র সহজলভ্য হওয়ায় বই ছাপাও সহজ এবং সুলভ হয়ে ওঠে, আর তখন থেকেই পৃথিবীর ইতিহাস আরও সহজে ছাপার অক্ষরে বইয়ের পাতায় স্থান পেতে থাকে। অথচ যার হাত ধরে এই ছাপাখানার আবিষ্কার, তার জন্মের ইতিহাসই সঠিকভাবে ছাপা হয়নি। আজকের ভিডিওতে বলবো ছাপাখানার আবিষ্কর্তা গুটেনবার্গের জীবন বৃত্তান্ত। 1400 খ্রিস্টাব্দের 24শে জুন যে তারিখটিকে বইয়ের পাতায় গুটেনবার্গের জন্মসাল হিসেবে লেখা হয়, তা কিন্তু তার প্রকৃত জন্মসাল নয়। জার্মানির মাইন্স শহরে 1394 থেকে 1404 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় জন্মগ্রহণ করেছেন এই মহান উদ্ভাবক গুটেনবার্গ। 1890 সালের দিকে মাইন্স শহর কর্তৃপক্ষ বিভিন্ন ঐতিহাসিক দস্তাবেজ ঘেঁটে তার একটি প্রতীকী জন্মসাল নির্ধারণ করে দেয়, যা বিশ্বব্যাপী প্রচলিত। যাই হোক, গুটেনবার্গের পিতা ফ্রায়েল জেনসফ্লেইক খুব সম্ভবত একজন স্বর্ণকার ছিলেন, যিনি একই সাথে কাপড়ের ব্যবসাও করতেন এবং রাজকীয় ট্যাক্সালে কাজ করতেন। বাবার কাছে বংশ পরম্পরায় স্বর্ণকারের কাজ শিখেছিলেন গুটেনবার্গ। তার মা এলসে উইরিক সম্ভবত ফ্রায়েলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। জোহানেস গুটেনবার্গের নামের সাথে গুটেনবার্গ শব্দটি সম্ভবত তার বাড়ির নাম থেকে যুক্ত হয়। তখন জার্মানিতে বংশগত ঐতিহ্যের অংশ হিসেবে বাড়ির নামই হতো বাড়ির পুরুষের পদবি। গুটেনবার্গদের বাড়ির নাম ছিল জু গুটেনবার্গ। গুটেনবার্গের শৈশব সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। ইতিহাসের বিভিন্ন উৎসে তার শিক্ষা জীবনের যে সকল বর্ণনা পাওয়া যায়, সেগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। বলা হয় খুব সম্ভবত আরফুট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। এরপর স্ট্র্যাসবুর্গ শহরে গিয়ে বসবাস শুরু করেন, কিন্তু ঠিক কী কারণে শহর পরিবর্তন করেছিলেন তা জানা যায় না। 1434 সালে তারই লেখা একটি চিঠি থেকে জানা যায় তার স্ট্র্যাসবুর্গ শহরে কয়েক বছর স্বর্ণকারের কাজ করার অভিজ্ঞতা আছে। মূল্যবান পাথর কাটা এবং সেগুলো পালিশ করার কাজও করেন কিছুকাল। তবে এসব কাজ তিনি কোথায় কিভাবে শিখেছিলেন তা জানা যায় না। অ্যাভেন্টুর উন্ড কুনস্ট, যার অর্থ উদ্যম এবং শিল্প, সক্রিয় ছাপাখানা আবিষ্কার নিয়ে নিজের গবেষণার এই নামই দিয়েছিলেন গুটেনবার্গ, যা মানুষের মনে যথেষ্ট রহস্যের সৃষ্টি করে। অবশ্য তার ইচ্ছাই ছিল ব্যাপারটা রহস্যাবৃত করে কিছুটা অতিরঞ্জিত করা। তবে এর একটা পটভূমি তো আছেই। 1439 খ্রিস্টাব্দে গুটেনবার্গ গিয়েছিলেন স্ট্র্যাসবুর্গের আচেন শহরে। এখানে প্রতি বছর হাজারো মানুষ তীর্থযাত্রায় আসত বিভিন্ন পবিত্র স্থানসমূহ দর্শন করতে। এই ভ্রমণকারীদের মধ্যে একটি কুসংস্কার প্রচলিত ছিল, তা হচ্ছে এই যে আয়নায় তীর্থস্থানের পবিত্র বস্তুসমূহের আলো প্রতিফলিত করে কোনো বাক্স সদৃশ কিছুর মধ্যে ফেলে তা পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করা যায় এবং বহন করে বাড়ি নিয়ে আসা যায়। এই বিশ্বাস থেকে তারা কপালে আয়না লাগিয়ে রাখত। তাই তীর্থযাত্রার সময় হলেই প্রতি বছর আচেনে আয়নার চাহিদা বেড়ে যেত ব্যাপকভাবে। এই আয়না বিক্রয় করে কিছু মুনাফা অর্জনের উদ্দেশ্যে আচেনে চলে আসেন গুটেনবার্গ। এক ধনী বিনিয়োগকারীর অর্থে ব্যাপক পরিমাণে আয়না প্রস্তুত করেন। দুর্ভাগ্যজনকভাবে সেই বছর আচেনে এক নজিরবিহীন বন্যা হয় এবং প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। পোপ আগামী 1 বছরের জন্য আচেনে সকল ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেন। ফলে গুটেনবার্গের তৈরি আয়না থেকে যায় অবিকৃত। এই আয়নার ওপর যে বিশাল অঙ্কের অর্থ লগ্নি করা হয়েছে, তা কিভাবে শোধ করবেন সেই চিন্তায় বিভোর গুটেনবার্গ বই ছেপে আয় করার ফন্দি আঁটেন। কীভাবে সহজে বই ছেপে অধিক মুনাফা অর্জন করা যাবে, এই ভাবনা থেকেই অ্যাভেন্টুর উন্ড কুনস্ট নামক রহস্যময় গবেষণা নিয়ে হাজির হন তিনি, যা মুদ্রণ ব্যবস্থাকে করে তুলবে একেবারে সহজলভ্য। এর পরবর্তী সময়ের ঘটনাবলী খুবই ধোঁয়াশাপূর্ণ। 1440 সালেই তিনি তার সক্রিয় ছাপা অক্ষরের ধারণা দিয়েছিলেন, এটা নিশ্চিত। তবে সে বছরই তিনি তা আবিষ্কার করতে পেরেছিলেন কিনা তা নিয়ে সংশয় আছে। উপরন্তু পরবর্তী বেশ কয়েক বছরের জন্য তিনি যেন ইতিহাস থেকে গা ঢাকা দেন। 1448 সালে হাওয়ায় মিলিয়ে যাওয়া গুটেনবার্গ আবার ইতিহাসের পাতায় ফিরে আসেন। ধার দেনা করে কাজ শুরু করেন তামার হরফ প্রস্তুতি নিয়ে।
আফসোসের ব্যাপার হলো ইতিহাসের এমন বৈপ্লবিক অধ্যায়ের সূচনাটা ঠিক কীভাবে হয়েছিল তার সঠিক বর্ণনাটা আমাদের কাছে নেই। গুটেনবার্গ কীভাবে কোন সূত্র ধরে তার আবিষ্কারটি সম্পন্ন করেন তা আমাদের পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব না। সম্ভবত 1450 খ্রিস্টাব্দে তার সক্রিয় ছাপাখানার কাজ শুরু হয়। সেখানে প্রথম ছাপা হয়েছিল একটি জার্মান কবিতা। তবে তার এই সকল কাজ পুরোটাই ছিল তার ধার দেনার ওপর। নিজের ছাপাখানাকে জনপ্রিয় করতে তিনি আরও বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন এবং ল্যাতিন গ্রামার এবং বাইবেল ছাপার কাজে হাত দেন। প্রথমে পরীক্ষামূলকভাবে বাইবেলের 42টি অংশ নিয়ে ছোট্ট একটি সংস্করণের 180টি কপি ছাপান গুটেনবার্গ, যা ইতিহাসে গুটেনবার্গ বাইবেল নামে পরিচিত। এই বাইবেল প্রকাশ তার জন্য দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটোই এনে দেয়। সৌভাগ্য হচ্ছে তার ছাপাখানায় দেশব্যাপী সুনাম পরিচিতি লাভ করে, কিন্তু ব্যবসায়িক সাফল্যের ছিটেফোঁটাও ছিল না এর মধ্যে। ওই বিস্ময়কর ব্যক্তির সম্বন্ধে শোনা সব কথাই সত্য। আমি তার লিপিটি পড়েছি, যা বেশ পরিচ্ছন্ন এবং সহজ পাঠ্য ছিল। আমি অনায়াসে, অবশ্য চশমা ছাড়াই সেটি পড়তে পারবেন আপনি। গুটেনবার্গের বাইবেল সম্বন্ধে কার্ডিনাল কারভাহালকে লেখা পোপের দ্বিতীয় পায়াসের চিঠি। গুটেনবার্গ তার ছাপাখানার জন্য বড় অঙ্কের অর্থ ধার নিয়েছিলেন শহরের সবচেয়ে ধনী ঋণদাতা ফার্স্ট সাফারের কাছ থেকে। ফার্স্টকে তিনি ছাপাখানার অংশীদারও করেছিলেন, কিন্তু নিঃস্বার্থ গুটেনবার্গ কখনো গুণাক্ষরেও কল্পনা করেননি যে ব্যবসায়িক সাফল্যের জন্য নিজের ঢোল নিজে পেটানোর প্রয়োজন আছে। বইয়ের ওপর নিজের নাম এবং নিজের ছাপাখানার নাম উল্লেখ না করা ছিল তার চরম ভুল সিদ্ধান্ত। 1455 খ্রিস্টাব্দের মধ্যে দেউলিয়া হয়ে যান গুটেনবার্গ। তার ঋণের পরিমাণ 20,000 গিল্ডার ছাড়িয়ে যায়। ঋণের টাকা ব্যবসায় না বিনিয়োগ করে অন্য উদ্দেশ্যে ব্যয় করার অভিযোগে ফার্স্ট সাফার তার বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আদালত স্ট্র্যাসবুর্গে গুটেনবার্গের ছাপাখানাটির পুরো মালিকানাই ফার্স্টকে দিয়ে দেয়। সাথে সাথে তখন ছাপা হওয়া সকল বাইবেলের কপির অর্ধেকও চলে যায় তার হাতে। এই রায়ের পরদিনই ছাপাখানা নিজ নামে চালাতে শুরু করেন ফার্স্ট এবং ছাপা বইয়ে সদম্ভে নিজের নাম প্রচার করতে থাকেন, যেখানে গুটেনবার্গের অবদানের কোনো উল্লেখই ছিল না। বিষণ্ণ, বিধ্বস্ত, হতাশ গুটেনবার্গ আদালতের রায় শ্রদ্ধার সাথে মেনে নেন। নিজের তৈরি প্রথম ছাপাখানা ছেড়ে ব্যক্তিগত উদ্যোগে ছোট করে আরেকটি ছাপাখানা চালু করেন। তার দ্বিতীয় ছাপাখানাটি মেইন শহরে এক ভয়াবহ দাঙ্গায় ধ্বংস হয়ে যায়। ভাগ্যের সহায়তা না পেলেও নিজ শহর ছেড়ে এডভিল শহরে চলে যান পৌর গুটেনবার্গ। ছাপাখানার প্রতি ভালোবাসা আর ছাপা বইয়ের কালির গন্ধ সর্বদা তার মনকে আচ্ছন্ন করত। তাই এডভিলেও স্বল্প পরিসরে পুনর্বার ছাপাখানা চালু করেন তিনি। এ পর্যন্ত ইতিহাস পড়ার পর মনে হতে পারে গুটেনবার্গ নিকোলা টেসলা কিংবা জোহান মেন্ডেলের মতোই দুর্ভাগা, কিন্তু ইতিহাস তার সাথে এতটা অবিচার করেনি। মেইন শহরের দাঙ্গা কঠোর হস্তে দমন করেন তখনকার আর্চবিশপ ভন নাসাউ। শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরই তিনি গুটেনবার্গ সম্বন্ধে জানতে পারেন। ছাপাখানার প্রকৃত আবিষ্কারকের এমন দুর্ভাগা পরিণতিতে ব্যথিত হন সেই আর্চবিশপ ভন নাসাউ। তার চেষ্টায় গুটেনবার্গকে প্রাপ্য সম্মান এবং স্বীকৃতি প্রদান করে মেইন শহর কর্তৃপক্ষ। আদালত থেকে তাকে হফম্যান বা জেন্টেলম্যান অব দ্য কোর্ট উপাধি দেওয়া হয়। তার জন্য মাসিক ভাতা চালু করা হয়। তার খাদ্য সামগ্রী এবং পানীয়ের ওপর করমুক্তি ঘোষণা করা হয়। তিনি ফিরে গিয়েছিলেন মেইন শহরে, কিন্তু এই সুখ বেশি দিন ভোগ করতে পারেননি গুটেনবার্গ। 1468 সালের 3রা ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে মেইন শহরের ফ্রান্সিসকান চার্চে সমাহিত করা হয়। পরবর্তীকালে এই চার্চটি ধ্বংস করা হলে তার সমাধিটিও হারিয়ে যায় চিরতরে। তার মৃত্যুর ঠিক 100 বছর পর প্রথমবারের মতো একটি ছবি আঁকা হয়, যা নিশ্চিতভাবেই তার প্রকৃত ছবি নয়। গুটেনবার্গ সক্রিয় হরফ ব্যবহার করে কিভাবে বই ছাপতেন তার রহস্যাবৃতই থেকে গেছে। প্রথম দিকে ইতিহাসবিদগণ মনে করতেন গুটেনবার্গ ধাতব পাঞ্চ এবং ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করতেন, কিন্তু তার ছাপানো বাইবেলের সংরক্ষিত 48টি কপি পরীক্ষা করে দেখা গেছে লেখার হরফের আকার আকৃতিতে যথেষ্ট পার্থক্য রয়েছে, যা ম্যাট্রিক্স পদ্ধতির মুদ্রণে থাকার কথা নয়। তবে এটা নিশ্চিত যে তিনি নিজের তৈরি ব্লক প্রিন্টিং ব্যবস্থার সাথে স্প্রিং প্রিন্টিং ব্যবস্থারও সমন্বয় ঘটিয়ে সক্রিয় হরফের মুদ্রণ যন্ত্র তৈরি করেন। এই ছাপাখানা পরিচালনা এত জটিল এবং সময় সাপেক্ষ ছিল যে গুটেনবার্গ ও ফার্স্টের প্রথম ছাপাখানায় 25 জন কর্মচারী 30 মিনিট কাজ করে কেবল 1 পৃষ্ঠা ছাপাতে পারত। গুটেনবার্গের ছাপাখানার 1 পৃষ্ঠা ছাপা হতে আধ ঘন্টা সময় লেগে যেত, কিন্তু সেটাই ছিল হস্তনির্ভর ব্লক প্রিন্টিংয়ের চেয়ে অনেক দ্রুত। আর এই আবিষ্কারের পূর্বে প্রতিটি বইয়ের পেছনে ব্যয় হতো ব্যাপক শ্রম এবং সময়, যে কারণে বইয়ের দাম ছিল অত্যন্ত বেশি।
যে ব্যয় কেবল ধনী শ্রেণীর লোকজনই বহন করতে পারত, তাই জ্ঞানের বিকাশ কেবল সম্ভ্রান্ত শ্রেণীর মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু গুটেনবার্গের ছাপাখানা বই ছাপানো সহজ করে দেয়, যা জ্ঞান বিকাশে বৈপ্লবিক ভূমিকা রাখে। অন্যদিকে মুদ্রণের গতি বেড়ে যাওয়ায় ইউরোপীয় দেশগুলোতে সংবাদ পৌঁছতে শুরু করে আগের চেয়ে অনেক দ্রুত সময়ে। বিজ্ঞান বিষয়ক গবেষণাগুলোও ছড়িয়ে পড়তে শুরু করে দেশের সীমানার বাইরে। গুটেনবার্গের এই অবদানের প্রতি সম্মান জানাতেই তো মার্শাল ম্যাকলুহান তার ছাপা সংস্কৃতি আর জ্ঞানের বিকাশ নিয়ে লেখা বইয়ের নাম দেন গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ আ টাইপোগ্রাফিক ম্যান। ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি গুটেনবার্গকে মনে রাখতে নাসা একটি গ্রহাণুর নাম দিয়েছে 777 গুটেনবার্গা। গুটেনবার্গ সম্পর্কে ভুবন বিদিত মার্কিন লেখক মার্ক টোয়েন একটি উক্তি দিয়েছিলেন, পৃথিবীটা আজ ভালো মন্দ যেমনই হোক তা গুটেনবার্গের কাছে ঋণী। মার্ক টোয়েন। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্ব ইতিহাসে এক অন্যতম ব্যক্তিত্ব, ছাপাখানার আবিষ্কর্তা গুটেনবার্গের বর্ণময় জীবন সংগ্রামের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।